সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্ল্যাটফর্ম অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সারথি সাক্ষাতের 10ম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সামান্তা রহমান। ডাক্তার শুধুমাত্র একটি পদবি নয়, এই পদবি অর্জনের পিছে রয়েছে এক বিশাল দীর্ঘ পথ। সেখানে রয়েছে ত্যাগ, পরিশ্রম আর আত্মসমর্পণ। বিপদের সময় বিধাতার পরই যার উপর মানুষ ভরসা করতে পারে তারা হলেন ডাক্তার। সেই ভরসা, আস্থা আর সম্মানের জায়গাটুকু ধরে রেখেই সারা জীবন কাজ করে যেতে হয় একজন চিকিৎসককে। সারথি সাক্ষাৎ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই দেশবরেণ্য চিকিৎসকদের, যাদের জীবনের গল্পগুলো অনুপ্রাণিত করবে আমাদের ভবিষ্যৎ ডাক্তার প্রজন্মকে। আমাদের আজকের পর্বে সরাসরি যুক্ত আছেন এমনই একজন উজ্জ্বল নক্ষত্র। আপনারা জেনে আনন্দিত হবেন, সারথি সাক্ষাতের আজ 10ম পর্বে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রিদওয়ানুর রহমান স্যার, চিফ রিসার্চার, ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার, সাবেক বিভাগীয় প্রধান মেডিসিন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদের। দর্শক মন্ডলী, অনুষ্ঠান চলাকালে স্যারের প্রতি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা স্যারের সাথে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্যার, আমরা অনেকেই জানি স্যার একজন স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ, এর পাশাপাশি স্যার একজন দেশবরেণ্য গবেষক বা রিসার্চার। সকল ব্যস্ততার মাঝেও স্যার আমাদের জন্য আজকে এতটুকু সময় বের করতে পেরেছেন, এজন্য স্যারের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। স্যার কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো আছি এখনো। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, প্ল্যাটফর্মের সাথে আপনার পরিচয়টা স্যার কিভাবে বা স্যার কেমন লাগে স্যার প্ল্যাটফর্মের কার্যকলাপগুলো যদি বলতেন স্যার। হ্যাঁ, ভালো লাগে। আমি আমি যেসব ছাত্র মেডিকেল, ওদের মধ্যে এই ধরনের আরো অনেকগুলা অর্গানাইজেশন হয়েছে, তার মধ্যে সবার আগে আমি প্ল্যাটফর্মকেই দেখেছি এবং ওদের দীর্ঘ সময় ধরে ওরা ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য বা ডাক্তারদের জন্য যে ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে এবং আহ, এটা আমি মনে করি যে পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে এবং যারা বর্তমান আছে ওদের মধ্যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। আমরা বলি যে দুনিয়াটা এমন ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড যে সবার কাছ থেকে কিছু শিকার আছে। তাই জন্য এরকম একটা বড় প্ল্যাটফর্ম যখন থাকে, ওখানে প্রত্যেকে কমেন্ট করতে পারে, প্রত্যেকে পোস্ট করতে পারে এবং এই জিনিসগুলা আগে ছিল না আমাদের সময়, কিন্তু এখন আমি এটাকে বিরাট একটা অ্যাডভান্টেজ হিসেবে দেখি। যারা রিয়েলি এটা ব্যবহার করে এটা থেকে উপকৃত হতে চায় ওদের জন্য অনেক ভালো। তো জি স্যার, যারাই এটা অর্গানাইজ করেছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, অনেক ব্যস্ততার মাঝে এই সারাটা জীবন কাটিয়েছেন, দীর্ঘ স্যার আপনার কর্মজীবন। এই কর্মজীবনে কোন অভিজ্ঞতাগুলো আপনার কাছে খুব বেশি মূল্যবান বলে মনে হয় স্যার? আমার কাছে সবচেয়ে বড় বড় মূল্যবান অভিজ্ঞতা হচ্ছে আমার লার্নিং এক্সপেরিয়েন্সেস। শিখার সুযোগ যেগুলা পেয়েছি এগুলাকে আমি সবচেয়ে বড় সুযোগ মনে করি। তো মানুষ অনেকে চেষ্টা করে, হয় অনেক সময় ভাগ্যের জোরে হয় বা বিভিন্ন কারণে হয়। তা আমি সৌভাগ্যবান যে আমি বিভিন্ন স্কোপ পেয়েছি শিখার, দেশে বিদেশে, এবং অনেক বড় বড় চরিত্রকে দেখেছি যে যাদেরকে দেখে আমি খুবই অনুপ্রাণিত। আমি শুধু আশ্চর্য হতাম যে এত জিনিস কিভাবে করা সম্ভব, একজন মানুষ কিভাবে এত কিছু জানতে পারে এবং মনে রাখতে পারে। আহ, তাহলে এই লার্নিং এক্সপেরিয়েন্সটাই আমার কাছে সবচেয়ে বড়। বেশি কিছু দেওয়ার তো সুযোগ ছিল না যখন যতটুকু সম্ভব, কিন্তু অর্জনের সুযোগ ছিল আমার। তাহলে এই অর্জনটাই আমার সবচেয়ে জীবনের আহ, সুখকর অভিজ্ঞতা আমি বলবো। চমৎকার স্যার। স্যার, এই অভিজ্ঞতাটাই নিজের মধ্যে যেমন রেখেছেন, আমাদের মাঝেও সেভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন স্যার। স্যার, আমাদের দেশের চিকিৎসকদের মধ্যে খুব কম জনই রিসার্চ বা গবেষণায় সময় দিয়ে থাকেন স্যার, এর মধ্যে আপনি একজন অন্যতম স্যার। স্যার, রিসার্চ বা গবেষণায় আসার যে ডিসিশনটা নিলেন স্যার, সেটা কিভাবে আসা হলো স্যার? সেটা হচ্ছে আমি যখন প্রথম এফসিপিএস পাশ করি, আমার ফার্স্ট পোস্টিং হয় খাগড়াছড়ি।
তো খাগড়াছড়ি এটা অনেকে চিনেন যে এটা একটা পার্বত্য জেলা এবং খুবই সীমাবদ্ধ। আমার যখন পোস্টিং হয়েছে তখন এটা ইনসার্জেন্সি এরিয়া ছিল। তো ওখানে গিয়ে দেখলাম যে আমার তেমন কোনো কাজ নেই, কিন্তু আমার তো অদম্য স্পৃহা আছে, যেহেতু মাত্র এফসিপিএস পাশ করেছি, একবারই পাশ করে গেছি ভাগ্যবান হিসেবে। তো আমি তখন ওখানে গিয়ে আমি চিন্তা করলাম যে এখানে যত রুগী দেখি তার প্রায় শতকরা ৮০ ভাগ ম্যালেরিয়া রুগী, ৭০-৮০ ভাগ। তো আমি তখন আহ, চেষ্টা করলাম যে এবার আমি এতদিন তো বই পড়েছি, আমি লেট মি লুক এট দি জার্নালস, এবং ওখানে ম্যালেরিয়া সম্পর্কে যা আছে আমি জানতে চেষ্টা করব। এই যতদিন আমি এখানে আছি, আমি তো প্রত্যেক মাসে একবার আমি ঢাকায় যেতাম। ঢাকায় গিয়ে তখন ন্যাশনাল হেলথ লাইব্রেরি, আইসিডিডি এর লাইব্রেরি, ওটা ফ্রি ছিল তখন, চাইলেই ঢুকা যেত। এবং আইপিজিএমআর লাইব্রেরি, তখন বিএসএমএমইউ টা আইপিজিএমআর ছিল। আমি ওখান থেকে শুধু ফটোকপি করতাম, পেপার গুলা দেখে দেখে ফটোকপি করতাম, ওগুলো নিয়ে আসতাম, এসে পড়তাম, পরে আবার নিচের থেকে যে রেফারেন্স আছে ওখান থেকে আবার কতগুলা দাগ দিয়ে আবার ওইগুলা এসে পরের মাসে কালেক্ট করতাম। তো এইভাবে করে যখন আমি এগুলা পড়তে শুরু করলাম, পড়তে দেখি যে আমি পেপার গুলা পড়ি, কিন্তু আমি প্রায় অর্ধেকের মতো জিনিস বুঝি না। ওরা যেসব রিসার্চের যে মেথোডোলজি বলছে, যে অ্যানালাইসিস বলছে এবং যে কনক্লুশন গুলা ড্র করছে, তো আমি অনেকগুলাই আমার কাছে একদম ল্যাটিন ভাষার মতো মনে হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম, একবারে সবকিছু পাশ করেছি, আমাকে সবাই জানে যে আমি খুব ভালো, কিন্তু আমি তো জিনিসটা বুঝি না। তাহলে তখন আমার একটা মনে করেন যেটাকে জিদ বলে, যে আমি এটা বুঝতেই হবে। তারপরেও আমি বুঝার সুযোগ ছিল না, তখন আমি অনেকগুলো বই কিনেছি, এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, প্রায় 12টা বই কিনেছি। বই কেনার পরে দেখলাম যে ওগুলা পড়েও এদিকে পড়ি, শেষ হইতে হইতে সব আবার ভুলে যায়, আমি কিছুই মনে রাখতে পারছি না। তারপরেও কিছু, যেহেতু অনেকগুলা পেপার পড়েছি, তখন খাগড়াছড়িতে আমি চিন্তা করলাম যে আমি একটা ছোটখাটো হলেও একটা গবেষণা করি এখানে। যদিও তখন আমি গবেষণার পদ্ধতি এগুলো ভালো জানতাম না। তো ওগুলো করতে গিয়ে আমি একটা ক্লোরোকুইন, ফ্যান্সিডার এবং কুইনিন, এই তিনটাকে কম্পেয়ার করে একটা স্টাডি করলাম ওখানে, প্রায় 250 রুগীর মধ্যে। তো এই করার পরে এটা কেউ জানলো না, কোনো প্রকাশ হয় নাই, কিন্তু ওখানে থাকতে থাকতেই যে ম্যালেরিয়া ডিপার্টমেন্ট আছে সরকারের, ওদের একটা গ্রুপ খাগড়াছড়ি ভিজিট করতে গেছে। তো যাওয়ার পরে আমি ওদেরকে দেখালাম যে আমি তো এটা করেছি, এরকম পেয়েছি। তখন ওরা বললো যে সামনের মাসে তো একটা মিটিং আছে, আপনি ওখানে আসেন। এটা কুমিল্লা বার্ডে মিটিংটা হচ্ছিল তখন, এটা 5 দিনের মিটিং ছিল। ওখানে দেশের ম্যালেরিয়া পলিসি ডিটারমিন করার মিটিং ছিল এটা। তো ওখানে অনেক আহ, আহ, বিদেশি ছিল, ডাব্লিউএইচওর প্রায় 7 জন। ওখানে একজন ছিল একদম ভেরি সিনিয়র স্যার, এইচ এম জিলিস, উনি স্যার উপাধি প্রাপ্ত। তো ওনারা আমাকে বললো যে তোমার পেপারটা প্রেজেন্ট করো। তখন তো ওই যে এপিডাই মানে ইয়েতে লিখতে হইতো, ট্রান্সপারেন্সি লিখে ওইটা করে আমি আমার পেপারটা ওখানে প্রেজেন্ট করলাম। তো বাংলাদেশি যারা ছিল ওরা শুধু দোষ ধরতে ছিল আমার, যে এটাতে এদিকে এটা অসুবিধা হয়েছে, এটা দিকে। কিন্তু যখন বিদেশিরা একের পর এক বলা শুরু করলো, বলে যে এটা আহ, এককভাবে এটা তো অনেক বড় একটা কাজ, বাংলাদেশে এই ধরনের কাজ তো আর হয়নি, এটা প্রথম। এখানে অনেক অসুবিধা থাকবে, এখানে অনেক ল্যাপসেস আছে, কিন্তু তারপরেও তো যেখানে কিছু নেই সেখানে তো আমার একটা তথ্য আছে এখন। তো এটা বলার পর ওরা বললো যে তো ওদেরকে তো একটু এম্পাওয়ার করা উচিত, ওরা যেন করতে পারে এসব কাজগুলা। তখন ওরা ফিরে গিয়ে ডাব্লিউএইচও থেকে একটা টিম পাঠালো। টিম পাঠিয়ে ওরা বললো যে এই গ্রুপটাকে ট্রেনিং দিতে হবে। তখন আমি, প্রফেসর ফয়েজ, প্রফেসর আমির হোসেন, এই 3 জন সহ আরো কয়েকজন ডিজি অফিসিয়াল লোক ছিলেন, ওনাদেরকে নিয়ে একটা ট্রেনিং দিল। এটা রিসার্চ মেথোডোলজি ট্রেনিং। ট্রেনিং দিয়ে আমাদেরকে দিয়েই একটা প্রপোজাল ডেভেলপ করালো, প্রোটোকল ডেভেলপ করেছে। তাহলে আমি একটা প্রোটোকল, প্রফেসর ফয়েজ একটা, প্রফেসর আমির হোসেন একটা, এরকম প্রোটোকল আমরা 3 জনে 3টা নিলাম। আর একটা হচ্ছে প্রফেসর ইমরান বিন ইউনুস ছিল, ওনার জন্য বরাদ্দ করা হলো, ওনারটা ডেঙ্গি, আমারটা ম্যালেরিয়া, এরকম। তো এই হচ্ছে আমার প্রথম শুরু। এবং এই এই লার্নিংটা আমাকে জীবনে বিরাট অগ্রগতি দিয়েছে। এবং শুধু লার্নিং নয়, ওরা শিখে টিকার পরে ওই সময়, এটা না 1993-94 হবে, ওই সময় ওরা আমাকে একটা ল্যাপটপ দিল গিফট। এটা ডাব্লিউএইচও তে ছিল না, এবং এটা খুব বিশাল ওজনের একটা ল্যাপটপ। কিন্তু তারপরেও এটা যখন হাতে পেয়েছি, আমি তার আগে কিন্তু কম্পিউটারও ব্যবহার করিনি। তো প্রথমেই ল্যাপটপ পেয়ে গেলাম, এবং এর সাথে দিল হচ্ছে ওরা অ্যাপিইনফো বলে একটা
সফটওয়্যার আছে, ওটাতে আমাদেরকে ট্রেনিং দিয়ে ওইটাতে। তো আমার কাজগুলা করে আমি ডাইরেক্ট পিএমফোতে ওটা এন্ট্রি করে ফেললাম। এন্ট্রি করে ওভাবে করে ওদের সাহায্য-টাহায্য নিয়ে এটা পরে পাবলিশ হয়েছে। আহ, রয়্যাল সোসাইটি ট্রানজাকশনস অফ দ্য রয়্যাল সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন এন্ড হাইজিন। তাহলে যারা জানে এটা খুব পিয়ার রিভিউড জার্নাল এবং হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো ওই জার্নালে প্রথম পাবলিশ হলো। এরপর থেকে এটা করার পরে আমি তখন কক্সবাজার ছিলাম, ট্রান্সফার হয়ে আসলাম চিটাগং। এটা 1993 সাল। তো চিটাগং এ আসার পরে তখন আমরা করলাম কি, আমি প্রফেসর ফয়েজকে প্রপোজাল, ওনার ইউনিটে আমি কাজ করতাম। তো ওনাকে প্রপোজাল দিলাম, স্যার আমরা ম্যালেরিয়া, তো তখন অনেক ম্যালেরিয়া রুগী, তাহলে 1 বছর ধরে ম্যালেরিয়া রুগীর ডাটা কালেকশনের জন্য আমি কতগুলো ফর্ম বানালাম। এগুলো সব আমার একক প্রচেষ্টা প্রায়। করার পরে প্রফেসর ফয়েজের সাহায্য নিয়ে ওগুলাকে অপটিমাম করলাম। করার পরে আমরা যে এই ডাটাগুলা থেকে নিয়ে আমরা একটা সাপ্লিমেন্ট বের করি, যেটা হচ্ছে জার্নাল অফ চিটং মেডিকেল কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের জার্নালের একটা সাপ্লিমেন্ট হিসেবে একটা বই বের হলো। সাপ্লিমেন্ট বের হওয়ার পরে এর প্রায় 6 মাসের মধ্যে বিদেশ WHO থেকে একটা টিম আসলো ভিজিট করার জন্য। এসে যেহেতু ফান্ড গুলো আমরা যে কাজ করেছি রামুতে, ওই ফান্ডটা WHO দিয়েছিল, তো ওরা আসলো, এসে আমাদের চিটং মেডিকেল কলেজ ভিজিটে আসলে ওদেরকে আমরা ওইটা গিফট করলাম, যে সাপ্লিমেন্টটা গিফট করার পরে ওরা বললো যে তোমরা এই কাজগুলা যে করেছো, এতগুলা কাজ, এটার টাকা কে দিল? তো আমরা বললাম যে না, আমাদের তো কেউ টাকা দেয় নাই, আমরা এটা নিজেরাই করেছি। কি বলে, তোমরা নিজেরা এত বড় কাজ করে ফেলছো? তো বললাম তোমাদেরকে আমরা একটা ফান্ড দেবো WHO থেকে, তোমরা এরকম করে প্রপোজাল লিখো। তখন এগুলো কিছুই জানতাম না, কিন্তু তখন ওরা সাহায্য করলো, আমরা প্রপোজাল লিখলাম। তখন WHO থেকে, জেনেভা থেকে একটা ফান্ড দিল আমাদেরকে, এটার নাম হচ্ছে রিসার্চ গ্রুপ স্ট্রেংথেনিং গ্রান্ট, RSG গ্রান্ট বলতে থাকে। RSG গ্রান্টে ওরা $1.5 লাখ দিল 3 বছরের জন্য, যে তোমরা তোমাদের মতো করে এটাকে ব্যবহার করো এবং রিসার্চ করো। তো ওই হচ্ছে শুরু। 1993 সালের, মানে এটা ওরা এই কাজগুলা হয়েছে, মানে WHO ফান্ড আমরা পেয়েছি 1996 সালে। তারপর আমরা মাল্টিমিডিয়া কিনলাম, প্রজেক্টর কিনলাম। ওই সময় কিন্তু এগুলা খুব রেয়ার ব্যাপার ছিল। তারপর অনেকগুলা কাজকর্ম করলাম, করার পরে আস্তে আস্তে WHO এর সাথে সম্পর্ক হয়ে গেল। এরপর থেকে WHO জেনেভা থেকে আমরা একের পর এক গবেষণার প্রপোজাল পাচ্ছি এবং ওগুলা চিটং এ ইমপ্লিমেন্ট করেছি। তাহলে এইভাবে করেই আমি এই গবেষণায় ঢুকলাম আর কি। চমৎকার! তো এটা অসাধারণ যাত্রা স্যারের। স্যার, এই যে আহ, আপনারা কাজ করেছেন, নতুন করে জিনিসগুলো শুরু করেছেন, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে বাংলাদেশে একটি নতুন দ্বারপ্রান্তে নিয়ে গেছেন স্যার আপনারা। স্যার, আমাদের এখনকার যে মেডিকেল ছাত্রছাত্রীরা আছে বা পোস্ট গ্রাজুয়েশনেই বা যারা আছে, তাদের মধ্যে রিসার্চ কতটুকু হচ্ছে বা আগ্রহ কতটুকু আছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় যে আগ্রহ ওদের অনেক আছে, এবং এখানে অনেককে আমরা রিসার্চার করে ডেভেলপ করার সুযোগ ছিল। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমাদের যে কারিকুলাম এবং যে টিচিং পদ্ধতি এবং যে টিচাররা যে রিসার্চ করার কথা, সেই জিনিসটা হচ্ছে আমার স্টুডেন্টরা দেখতে পাচ্ছে না। তাহলে রিসার্চের জন্য একটা এনভায়রনমেন্ট থাকতে হয়, কিছু কর্মকাণ্ড থাকতে হয়, যেটা দেখে আরেকজন অনুপ্রাণিত হবে। তাহলে আমরা মনে করেন যে ডাক্তার হয়েছে, আমি কিন্তু রিসার্চ সম্পর্কে কিছুই জানতাম না। যখন FCPS পাশ করে ফেলেছি, তারপরেও কিছু জানি না, এরকম একটা অবস্থার মধ্যে পাশ করতে আমি বাধ্য হয়েছি। কারণ হচ্ছে আমার কারিকুলামের ডেফিসিয়েন্সির জন্য। এবং আমার টিচাররাও রিসার্চে বেশি জড়িত হচ্ছে না, কারণ সময় পাচ্ছে না, এত বেশি কর্মকাণ্ড এত বেশি একসাথে করা হয়, যে কারণে হচ্ছে না। তাইলে আমার ছাত্রদের মধ্যে অনেক রিসার্চার হতে পারতো, আমার কারিকুলামের ডেফিসিয়েন্সির জন্য এবং টিচারদের যে রোল মডেল হওয়ার কথা, ওই রোল মডেল হওয়ার ডেফিসিয়েন্সির জন্য আমার ছাত্ররা দেশে রিসার্চার হয়ে উঠতে পারছে না। এবং রিসার্চার হতে গেলে ওদেরকে ডাক্তারি লাইন ছেড়ে দিয়ে অন্য ICDDRB বা অন্য কোনো অর্গানাইজেশনে কাজ করতে হচ্ছে। তাহলে গভর্নমেন্ট চাকরিটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। ওখানে গভর্নমেন্ট চাকরির মধ্যে একবার ঢুকলে ওখানে আর গবেষণার সুযোগ খুব কম। সুযোগ খুব কম এই জন্য যে আমাদের আগ্রহের অভাব, আমাদের বিভিন্ন এনগেজমেন্ট বেশি হয়ে যায়। মনে করেন সকালবেলা 8টা থেকে 2টা টিচিং, ট্রেনিং, কনসালটেন্সি, 3টা কাজ করার কথা।
কতটুক করছি সেটা অন্য কেউ বলবে, সেটা আমরা বলতে চাই না, আমি বলতে চাই না। তাহলে তিনটা কাজ করার কথা, আবার বিকেল বেলা গিয়ে একটা বিশাল লম্বা প্র্যাকটিস করে এটা সকালেরটার চেয়েও হয়তো অনেক সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাইলে ওর আর পড়ালেখার সময় থাকে না। এছাড়াও এখন যেভাবে আমরা জড়িত হয়ে গেছি, রাজনীতিতে জড়িত হয়ে গেছি, সামাজিক ভাবে ইউনিভার্সিটির স্টুডেন্টদের মতো, ইউনিভার্সিটির টিচারদের মতো চলতে ইচ্ছে করে। তো এইসব করে তো আসলে রিসার্চ করা সম্ভব নয়। তাহলে যারা আইসিটি ডিআরবিতে কাজ করছে, ওরা যে আমাদের মেডিকেল প্রফেসররা যারা আছে ওনাদের চেয়ে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ছিলেন না স্টুডেন্ট লাইফে, কিন্তু না থাকলেও ওরা ওখানে গিয়ে রিসার্চার হয়ে যাচ্ছে, অনেক বড় বড় রিসার্চ কাজ করতে। এটার কারণ হচ্ছে ওরা ফুল টাইম রিসার্চার। আর আমাদের সেক্টরে, সরকারি সেক্টরে এখানে ফুল টাইম রিসার্চার তো নাই, এবং রিসার্চের জন্য কোনো ধরনের ইনসেনটিভ নেই। ইনসেনটিভ মানে যে ভালো কাজ করছে তাকে একটা পুরস্কার দেওয়ার কথা, মিনিমাম একটা পুরস্কার। মনে করেন পয়সা দেওয়া লাগতেছে না, নট নেসেসারিলি, এটাকে একটা রিকগনাইজ করা, স্বীকৃতি দেওয়া, স্বীকৃতি দিয়ে ওর প্রমোশনের সুযোগ করে দেওয়া, ওর চয়েস পোস্টিং করে দেওয়া, বা ওর অন্য কোনো ধরনের সুবিধা দেওয়া, এগুলো কিন্তু কিছুই আমার সার্ভিসে নেই। এই জন্য আমার সার্ভিসে রিসার্চটা অবহেলিত, রিসার্চটার কোনো মূল্য নেই। এই কারণে আমার এখানে রিসার্চটা গ্রো করছে না। যদি আইসিডিআরবি না থাকতো, দুনিয়ার অন্যান্য দেশে তো আইসিডিআরবি নেই, তাহলে আইসিডিআরবি যতগুলা কাজ বছরে করছে, এটা বিলিয়ন ডলারের মতো প্রায় বছরে, তাহলে এই সব কাজগুলো কিন্তু মেডিকেল টিচারদের করার কথা ছিল। তাহলে আমাদের নো হাউ এর অভাব এবং আমাদের সময়ের অভাব, আমাদের কনসিস্টেন্সির অভাব, লেগে থাকার যে একটা ধৈর্য লাগে ওইটার অভাব, এইসব কারণে আমার টিচাররা করতে পারছে না। এবং টিচারদেরকে যে মেন্টর হিসেবে দেখে স্টুডেন্টরা এগিয়ে যাবে, ওই কাজটাও করতে পারছে না। এই জন্য টিচারদের, স্টুডেন্টদের আগ্রহ আছে, কিন্তু আমার শিক্ষা ব্যবস্থা, আমার টিচিং সিস্টেম এমন ভাবে করে রাখা হয়েছে যে ওদের আগ্রহ থাকলেও এটা যেন ডাস্টবিনে চলে যায়, এরকম একটা পদ্ধতির মধ্যে আমরা এখনো আছি। এই কারণে অনেক আগ্রহ থাকা সত্ত্বেও আমার কাছে অনেক স্টুডেন্ট আসে এবং বলে, আমি ওদেরকে গাইডও করি যতটুকু সম্ভব। কিন্তু আসলে তো রিসার্চ জিনিসটা এমন যে এটাকে বলে, যে আমরা বলি যে লাস্ট স্টেপ অফ লার্নিং হচ্ছে ইজ লার্নিং বাই ডুইং। তাহলে লার্নিং বাই ডুইং না হলে কিন্তু রিসার্চ শেখা সম্ভব নয়। আমিও যদি কাজ করার সুযোগ না পেতাম, আমি যেগুলো বললাম, আমি কিন্তু আসলে শিখতে পারতাম না। এই শিখতে আমার শিখার শেষ জিনিসটা হচ্ছে বাই ডুইং। তাহলে ওই জন্য আমরা যদি স্টুডেন্টদেরকে ভাবে ইনভলভ করতে পারতাম, যেমন মেডিসিন ডিপার্টমেন্টে যদি 3টা 4টা রিসার্চ প্রজেক্ট চলতেছে এক একটা মেডিকেল কলেজে, এরকম যদি হইতো, তাহলে ওদের তো কিছু স্টুডেন্ট লাগতোই কাজ করানোর জন্য। তাহলে এখন যেহেতু একটাও কাজ চলে না, এবং যেগুলা রিসার্চ করতেছে, মনে করেন এফসিপিএস এ থিসিস করতেছে, ডিসার্টেশন করতেছে, এমডি তে করতেছে, এগুলো অনেকগুলাই আজিজ সুপার মার্কেট থেকে বানাই নিয়ে করে ফেলতেছে। তাহলে আজিজ সুপার মার্কেট থেকে বানানো এবং একটা কষ্ট করে সঠিক রিসার্চ করা, এই দুটার মধ্যে তো কোনো পার্থক্য নেই। তো এই দুটার মধ্যে যদি কোনো পার্থক্য আমি না দেই, তাহলে আমার দেশে তো আমি চাচ্ছি না যে এটা এটা ভালোভাবে গড়ে উঠুক। তাহলে এই কারণে ছাত্রদের মধ্যে অনেক আগ্রহ আছে, আগ্রহ থাকা, এবং দেশের সবচেয়ে ক্রিম গুলো আমরা মেডিকেল কলেজে ভর্তি করছি, কিন্তু ওদেরকে দিয়ে আমরা রিসার্চ করাতে পারছি না, বা ওরা রিসার্চের দিকে আগ্রহী হচ্ছে না। এবং আহ, চাকরি করার পরে তো মানে পোস্টিং ঠিক রাখার জন্য যেই ধরাধরি করতে হয়, যেভাবে যোগাযোগ ইত্যাদি রাখতে হয়, এগুলা করতে গিয়ে আসলে আর হচ্ছে একটা জায়গায় কতদিন থাকবে সে তো জানে না। যেমন আমি সরবার দিতে সবসময় এই কথাটা বলতাম, আমি যে আমাকে কেউ একটু বলেন না আমি এখানে কতদিন থাকবো, যদি এটা আমি জানতাম আমি ওইভাবে একটা কাজ নিতে পারতাম। এখন আমি যদি একটা কাজ নিলাম 3 বছরের, আমাকে চট করে 1 বছর পরে সরাই দিল, তাহলে তো আমি কাজটা আর শেষ করতে পারবো না। তাহলে এই সব অনেকগুলা অনেকগুলা হিন্ড্রেন্সেস টু টু ডেভেলপ মাই স্টুডেন্টস আর দেয়ার। এইসব কারণেই আমাদের স্টুডেন্টরা আগ্রহ থাকা সত্ত্বেও ওদেরকে আমরা মোটিভেট করতে পারতেছি না, ওদেরকে দেখাতে পারছি না, ওদের সামনে এক্সাম্পল সৃষ্টি করতে পারছি না। এই জন্য ওরা হচ্ছে না। আমার সামনে কোনো এক্সাম্পল ছিল না, আমার টিচার আমাকে কোনোদিন বলে নাই যে তুমি রিসার্চ করো, তুমি রিসার্চ বুঝো, তুমি রিসার্চ না করলে তুমি তাহলে আমার স্যাররাও করতেন না, আমিও করতাম না এরকম। তাহলে মাঝখানে আমরা ওই যে বললাম যে একটা আগ্রহ থেকে, এবং বিশেষ করে পর যে একটা পেপার পরে বুঝি না, ওখান থেকে আমাকে এগিয়ে যেতে হয়েছে, যে আমাকে বুঝতে হবে, আমাকে জানতে হবে। জি স্যার। স্যার স্টুডেন্টদের মধ্যেও চমৎকার এটাই আপনার থাকতে হবে। জি।
জি স্যার, আপনার যে ব্যক্তিগত আগ্রহটা ছিল সেটা স্যার আপনাকে এত দূর পথ এনেছে। আমাদের মধ্যেও আসলে এই আগ্রহটা গড়ে তুলতে হবে স্যার। আর স্যার যে হিন্ড্রেন্স গুলোর কথা বললেন বা যে বাধাগুলোর কথা বললেন, সেগুলো সমাধানের ক্ষেত্রে স্যার এখন থেকে কি উদ্যোগ নেয়া যায় বলে আপনি আ বা কি ধরনের প্রস্তাবনা আনা যায় বলে স্যার আপনি মনে করেন স্যার? আমি মনে করি যে গবেষণা যারা করবে, করেছে, করতেছে ওদেরকে একটা মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়নটা ৮-১০ জনের মতো হলে হবে না। ওই যে বললাম আজিজ সুপার মার্কেট এবং নিজে কষ্ট করে করতেছে ২ টার মধ্যে একটা পার্থক্য করতে হবে আমাকে। তাহলে এই পার্থক্যগুলো মূল্যায়নের অভাব আছে। আমার এখানে দৃষ্টিভঙ্গির অভাব আছে। আমার এখানে পলিটিসাইজেশন আছে। যেসব কারণে ওইসব পদগুলাও মনে করেন যে কিছু পদ আছে যেখানে গেলে ডিজি অফিসে বিশেষ করে ওরা করতে পারতো রিসার্চ। ওই পদগুলা রাজনীতিবিদরা দখল করে ফেলছে। ওখানে জ্ঞানীরা গিয়ে বা যে যার আগ্রহ আছে ওরা গিয়ে ওটা করতে পারছে না। তাহলে এটা পুরা জাতীয় সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আমার কারিকুলামটাকে বদলায় ফেলতে হবে। আমরা একটা ৮০ বছর আগের কারিকুলাম নিয়ে এখন আমরা চলছি। হ্যাঁ, এই কারিকুলামটাকে বলছে এখন যে বিদেশিরা বলছে যে এটা একটা বলে যে মেমোরাইজ, ভমিট অ্যান্ড ফরগেট কারিকুলাম। তাহলে ওরা অনেক কিছু মুখস্থ করে পরীক্ষায় গিয়ে বমি করে, বমি করে পাশ করার পর এগুলো সব ভুলে যায়। তাহলে এই মেমোরাইজ কি বলে যে ভমিটিং অ্যান্ড ফরগেট কারিকুলাম যতদিন আমরা চেঞ্জ করতে না পারবো, এটা প্রবলেম বেসড লার্নিং কে আমরা যখন আনতে পারবো, তখনই এটার সমাধান কিছুটা হতে পারে। তাহলে এটা পুরা কারিকুলাম সহ আমার শিক্ষা ব্যবস্থা, আমার চিকিৎসা ব্যবস্থা, এটা ব্যবস্থা, চিকিৎসা নয়। এটাকে বলে হেলথ সিস্টেম। তাহলে ওই হেলথ সিস্টেমটাকে আমার পরিবর্তন করতে হবে, পরিবর্তন আনতে হবে। এটা যদি আনতে না পারি তাহলে আমাদের এগুলো শুধু কথাই থেকে যাবে কিন্তু কাজে পর্যবসিত হবে না। এই নীতি নির্ধারণী জিনিসগুলো সরকারকেই করতে হবে। সরকারের যে লিডারশিপ মানে মানে যিনি মন্ত্রী, সচিব, ডিজি ওনারা যদি এটাকে অনুধাবন করেন, এটা অনুধাবন করে যদি এটাকে করেন, এখন এটা ওদের লাইবিলিটি মনে করেন। আমাদেরকে চালায় তো ডাক্তাররা চালায় না, আমাদেরকে চালায় মন্ত্রণালয়। ওরা কিন্তু চিকিৎসক নয়। ওরা এই মন্ত্রণালয় সেটা আজকে ওখানে ছিল, দুর্যোগী ছিল, ওখান থেকে এসে গেছে হেলথে। তাহলে উনি হেলথের কি বুঝে? কিছুই বুঝে না। উনি এসে অন্য ৮-১০টা সিস্টেমের মতো হেলথ কে চালাতে চেষ্টা করে। তাহলে হেলথ তো একটা স্পেশালিটি, একটা স্পেশালাইজড সাবজেক্ট যেখানে খুব ভালো যারা ওয়াইজ ম্যান ইন দ্য প্রফেশন আছে ওনাদেরকে জড়ো করে সবচেয়ে ভালো পদ্ধতিতে নিয়ে এসে ইভ্যালুয়েশন সিস্টেম কি হওয়া উচিত, দেশের নীতিমালা, স্বাস্থ্য ব্যবস্থা কি হওয়া উচিত, এগুলো করার কথা ছিল। কিন্তু এই জিনিসগুলো আমরা ল্যাকিং, আমরা কোনো না কোনো কারণে আমরা জিম্মি হয়ে আছি। আমার প্রফেশন যে এটাকে ডেভেলপ করতে দিচ্ছে না। এটা একজন ব্যক্তি নয়, এটা সিস্টেম। জি স্যার। আ এতগুলো বাধা আছে আমাদের, প্রতিকূলতা আছে। তারপরেও দেখা যাচ্ছে অনেক ডাক্তার বা ছাত্রছাত্রীরাই করে যাচ্ছেন, গবেষণার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন। তাদের কাছে স্যার আপনি একজন আইডল বা রোল মডেল হিসেবে স্যার আছেন। তারা আপনাকে ফলো করার চেষ্টা করছে, কাজ করে যাচ্ছে। স্যার আপনি যখন কাজগুলো করছিলেন সেক্ষেত্রে স্যার আপনাকে অনুপ্রেরণা দেওয়ার মতো কি কেউ ছিল সে সময়? আসলে এটা আমি আমার সেলফ মোটিভেশন হচ্ছে সবচেয়ে বড়। এবং প্রথম দিকের কাজগুলো সেলফ মোটিভেটেড হয়ে করেছি। পরে তো আমরা গ্রুপ হয়ে গেছি। আমাদের গ্রুপের যে লিডার প্রফেসর এম এ ফয়েজ, তো ওনার যে অধ্যবসায় এবং ওনার যে লেগে থাকার মানসিকতা ছিল ওইটাই হচ্ছে আমাকে সবচেয়ে বেশি আগিয়ে দিয়েছে। আমি ওনার সাথে সেকেন্ড ম্যান হিসেবে কাজ করেছি সব জায়গায়। এবং আমার ছিল হচ্ছে আমি পুঙ্খানুপুঙ্খুর এবং টোটালিটির দিকে দেখতাম। প্রফেসর ফয়েজ সাহেব ওগুলো তো আমাকে সুপারভাইজ করতেন, দেখতেন। এবং উনি হচ্ছে লিয়াজও যেটা সব জায়গায় মেনটেন করা, ওই কাজটা উনি করতে পারতেন, ওটা আবার আমি পারতাম না। আমার অনেক ডেফিসিয়েন্সি আছে। ওই ডেফিসিয়েন্সি গুলো আমি ওভারকাম আসলে করতে পারিনি। আমার অনেকগুলা ডেফিসিয়েন্সি আছে, বিশেষ করে যেটা যোগাযোগের এবং আহ, মনে করেন যে যেটা তেল মারা বা ইয়ে করা, এই কাজগুলো আমি কখনো করতে পারিনি ভালোভাবে। এই জন্য আমাদের অনেক ল্যাপসেস ছিল। তো ওইটা প্রফেসর ফয়েজ ছিল লিডার হিসাবে, এবং আরো যারা ছিল আমার বন্ধু বান্ধব আছে অনেক। অনেক যা কেউ কিছু বন্ধু আছে আওয়ামী লীগের, কিছু বন্ধু আছে বিএনপির, কিছু বন্ধু আছে জামাতের। এবং ওরা আমাকে সত্যি ভালোবাসে এবং আমার জন্য ওরা এই জন্য আমি মনে করেন আমি কোনো দল করি না। আমি বলতে বাধ্য হয়েছি যে আমার একজন টিচারকে, মেন্টরকে, যে স্যার আমিও কাউকে ওন করতে পারলাম না, আমাকেও কেউ ওন করলো না, এইভাবে আমার চাকরিটা শেষ হয়ে গেল।
তো ওইরকম জায়গাগুলোতে থেকেই আমাদেরকে, যেহেতু আমরা সরাসরি একটু স্ট্রেট ফরওয়ার্ড মনে একটা ভিতরে একটা এটা কখনো করতে পারি না, এই জন্য সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে ফেলি, এবং এগুলা আসলে বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার, ওখানে এটা অ্যাকসেপ্টেবল না। ওখানে অন্যরকম ওরা চায়, ওরা শুধু জি হুজুর জি হুজুর করবে, এবং এরকম একটা সংস্কৃতি আমার এখানে চালু হয়ে গেছে। এই সংস্কৃতির মধ্যে আমি প্রবেশ করতে পারি না, এই জন্য আমাকে অনেক কিছুটা বাইরে থেকেই এই কাজগুলো করতে হয়েছে। স্যার, তারপরে স্যার আপনি এত চমৎকার অবদান রেখেছেন আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বললেন, স্যার আমরা চিরকৃতজ্ঞ স্যার আপনার কাছে। স্যার আমরা সবসময় দেখেছি স্যার আপনি একজন প্রগতিশীল মানুষ, আপনি অনেক আধুনিক চিন্তাধারা আহ, ধারণ করে থাকেন। এই বর্তমানে যে আইটি বা এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো আপনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন এবং আরো ভবিষ্যৎকে আরো সুন্দরভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে স্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন। এই যে আদর্শটা, একটা প্রগতিশীল আদর্শ, এটা আপনার মাঝে স্যার কিভাবে আসলো? না, এটা আসলে কাজ করতে করতেই, আমি কিন্তু অনেক কিছু পারি না কম্পিউটারে, কিন্তু যেটা আমার দরকার আমি ওইটা পারি। ওইটা পারি মানে আমি ওইটা শিখে নিতে বাধ্য হয়েছি, যেটা আমাকে করতেই হবে, নাইলে তো আমি পারছি না। তাইলে যেমন ডাটা হ্যান্ডলিং করা, ডাটা প্রসেসিং করা, ডাটা অ্যানালাইসিস করা, এগুলো আমি কিছুটা শিখেছি। কিন্তু অনেক ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি যেটা দরকার ওইটা আমি পারিনি এখনো, এবং ওইটাকে আমাকে হেল্প নিতে হয়। এবং আমার যেসব ওস্তাদ গুলো আমাদেরকে ইয়ে শিখিয়েছে, ওরা বিদেশি রিসার্চ শিখিয়েছে, ওরা আমাকে বলছে, আমি তো স্ট্যাটিস্টিক্স বুঝি না, আমি এটা শিখতে চাই তোমাদের কাছে। ওরা বললো যে, আমাকে বলে যে যে জিনিসটা তুমি কিনতে পারবা ওটা তোমার শেখার দরকার নেই। ইউ ক্যান বাই স্ট্যাটিস্টিক্স, তুমি এটা কিনে নেবা। তোমার দরকার হচ্ছে কনসেপ্ট এবং অ্যাপ্লিকেশন। তো তুমি ওই জায়গায় শিখো, তোমার শিখার জায়গাটা গুলো ওখানে, তুমি কনসেপ্ট অ্যাপ্লিকেশন শিখবা, আর বাকিগুলো যেগুলো বাজারে কিনা পাওয়া যায় ওগুলো তুমি কিনে নিবা। তাহলে ওইভাবেই এখনো চলে যাচ্ছি। এই জন্য এটা আমার আগ্রহ, আমার যতটুক যতটুক দরকার আমি ওটা শিখে নিয়েছি, শিখতে চেষ্টা করেছি। আর একটা জিনিস হচ্ছে, ব্যবহার করলে আপনি নিজে নিজেই শিখে যেতে পারেন, এটা তো তোমরা নিজেরাই সবাই বুঝতেছো যে তোমাকে অনেক কিছু ফোনে কি করতে হবে এটা শেখানো হয় না, কিন্তু তুমি ইউ ক্যান ডু মেনি থিংস। তাহলে ওই জিনিসটা হচ্ছে আগ্রহের উপর নির্ভর করছে, যে আমাকে আমি সময়ের প্রয়োজনে করতে বাধ্য হয়েছি। জি স্যার, চমৎকার। স্যার এই যে দীর্ঘ কর্মজীবন আপনার, মেডিসিন বিষয়ে কাজ করেছেন, রিসার্চ করেছেন, স্যার এর মধ্যে সফলতা ব্যর্থতা গুলাকে স্যার কিভাবে মূল্যায়ন করছেন? না, আসলে তো যদি অনেক বড় কোনো কাজ কিন্তু আমি এরকম করিনি। আমি সবচেয়ে বড় যে কাজটা করেছি সেটা হচ্ছে কালাজ্বরের উপর একটা গবেষণা করেছি। ওইটা প্রায় $1 মিলিয়ন ফান্ড ছিল। ৪ বছর ধরে ময়মনসিংহ এর বিভিন্ন উপজেলায় এটা করেছি। এটা আমার সবচেয়ে বড় কাজের মধ্যে একটা। কিন্তু এগুলা বিশ্বে অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে, এবং যত বড় বড় গবেষণা হচ্ছে সেগুলোর সাথে তুলনা করলে এগুলা কিন্তু কিছুই না, একেবারেই ছোট। তাহলে ওই আমার দেশের মধ্যে এটা ছোট, আমার দেশে কিছু নেই বলে আমরা ছোটগুলাকেই আপনারা বড় করে দেখছেন, যে এটা আসলে এমন বড় কিছু করতে পারি নাই। কিন্তু এটা অবশ্যই আমার একটা বিশাল এক্সপেরিয়েন্স হয়েছে। আমি শিখেছি, আমি শিখেছি বাংলাদেশে কিভাবে কাজ করতে হয়, এবং কাজের কঠিন দিকগুলা। মনে করেন রিসার্চ করতে গেলে আপনি যদি একটা উপজেলায় যান বা ডিস্ট্রিক্টে যান, ওরা কিন্তু মনে করে যে রিসার্চ মানে সব টাকা এখানে, ওরা সব টাকা পাচ্ছে, আমাদেরকে কিছু দিচ্ছে না, এবং সবাই টাকা চায়। ইভেন আমি একজন মেডিকেলের প্রফেসর হওয়া সত্ত্বেও আমি একটা উপজেলায় কাজ করার সময়, উপজেলায় হেলথ অ্যান্ড ফ্যামিলি ইউএইচএফপিউ, উনি আমার বিদেশি গেস্টদেরকে একদিন ওখানে ঢুকতে দেয় নাই, যেহেতু ওনাকে আমি টাকা দিই নাই। এই জন্য উনি বলছে যে আমাকে টাকা দিতে হবে, আপনি যেখানে পাচ্ছেন ওখান থেকে আমার একটা শেয়ার দিতে হবে। তো এই যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশে কাজ করতে গেলে এরকম বিভিন্ন রকম এগুলা হচ্ছে দুর্ভোগ, মানে এগুলা আহ, বাস্তবতার বাইরে। তারপর হচ্ছে মনে করেন যে একবার আমাকে প্রমোশন দিবে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি চিটং ছিলাম, আমি আমাকে ট্রান্সফার করে দিবে। তো আমাকে ডেকেছে মিনিস্ট্রিতে একজন ডেপুটি ডাইরেক্টর। তা আমি আসলাম, আমার প্রিন্সিপাল ছিলেন প্রফেসর নুরজান ভুঁইয়া, তখন কিন্তু আমি অসংখ্য কাজের সাথে জড়িত। আমি কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর, আমি সাবজেক্ট কোঅর্ডিনেটর, ডেপুটি একাডেমিক কোঅর্ডিনেটর এবং সাবজেক্ট কোঅর্ডিনেটর। আমি 4টা 5টা রিসার্চ করছি, অনেকগুলো একাডেমিক কাজে আমি কাজ করছি, এগুলা সব মিলাই আমার প্রিন্সিপাল লিখে দিচ্ছে যে ওকে যেন চিটং রাখা হয়। আমি ওইটা নিয়ে ওনাকে গেলাম, বলে যে আপনি এতগুলো কাজ করতেছেন মানে তো আপনি আসলে কিছুই করতেছেন না, আপনি তো কোনো রুগী দেখতেছেন না, আপনি তো টিচিং কেমন, আপনি এতগুলো কাজ করলে আপনি টিচিং কেমনে করেন, আপনি রুগী কেমনে দেখেন?
আমি বললাম যে স্যার এটা আসলে জিনিসটা এমন যে যারা করে ওরা কিন্তু একই লোকই সব সব কাজগুলাই করে, আর যারা করে না ও কিন্তু কিছুই করে না। তাহলে আমার প্রায়োরিটি হচ্ছে আমার স্টুডেন্টস, আমার প্রায়োরিটি হচ্ছে আমার পেশেন্টস। ওইটা দেখার পরে আমি এই কাজগুলা করি। তো এইভাবে কনভিন্সড উনি প্রথম দিকে হয় নাই, পরে আমার প্রিন্সিপাল ম্যাডাম ওনাকে ফোন করেছে, ফোন করার পর উনি কনভিন্স হয়ে আমাকে আবার চিটং এ রেখে দিছে। এই জন্য আমি যেসব পোস্ট গুলাতে গিয়েছি এগুলাতে অনেক দিন ধরে থেকে গেছে, মানুষ আশ্চর্য হয়ে যায় যে কিভাবে থেকে। যেমন ঢাকায় যখন ছিলাম প্রথমে বিএনপির আমলে ছিলাম, আহ, তারপর তত্ত্বাবধায়ক সরকার, তারপর আওয়ামী লীগ সরকার। আমাকে কিন্তু কেউ কোনোদিন নাড়েইনি, আমি কোনো তদবিরও করিনি, আমি কাউকে গিয়ে বলি নাই যে আমাকে সরাইয়েন না বা আমাকে পোস্টে রাখেন। কিন্তু আমাকে সরাই না, আমি আমি একটাই বলতাম যে আমাকে যদি সরাই দেয় তাহলে আমি চাকরি ছেড়ে দেবো, কারণ আহ, আহ, এক জায়গায় আমার পোস্টিং থাকবে, আমি ওখানে যাব না কিন্তু বেতন নেবো, এটা আমার পক্ষে করা সম্ভব নয়। তাহলে যদি আমাকে ঢাকার বাইরে বা চিটং এর বাইরে যদি পোস্টিং দেয় তখন তো আমি অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর তো আমি চাকরি ছেড়ে দেবো। এই এই জিনিসটা আমি সুযোগ পেলে মন্ত্রণালয়ে জানিয়েছি যে, তো এইভাবেই করেছি। এখন এটা আমি সৌভাগ্যবান, ওই যে বললাম আমার যেহেতু আমার বন্ধুরা আছে অনেক, ওরা নিজেরা সাপোর্ট করে, এবং প্রথম দিকে খুব চেষ্টা করলো একটা গ্রুপ যে আমাকে সরাই দিবে, আমি বিএনপি করি আওয়ামী লীগ আসার পরে। তো যেই আওয়ামী লীগের লোক ওনার কাছে গেল, গিয়ে বললো যে উনি তো বিএনপি থিঙ্ক ট্যাঙ্ক, ওনাকে সরাইতে হবে। তো উনি বললো যে তুমি কে, তুমি কেন ওনার কথা বলতেছো, তুমি তো ওনার লেভেলের না, ওনার কি করতে হবে সেটা আমরা দেখবো। এভাবে করে ওদেরকে থামানো হয়েছে আর কি। যে তো সে যে যাই হোক, এগুলো আমার পর্যন্ত আসে নাই, এবং আমি কোনো ধরনের কোনো অসুবিধা কখনো ফেস করি নাই। আহ, আমি সব সময় শুধু সহযোগিতাই পেয়ে গেছি। এই জন্য আমি বলি যে আমি একটা বিরাট ভাগ্যবান হিসেবে জন্মগ্রহণ করেছি, এবং বিভিন্ন জায়গায় আমাকে আল্লাহ ওই সুযোগ গুলা দিয়েছে, এবং আমি ওগুলা সুযোগের সদ্ব্যবহার করতে চেষ্টা করেছি। যখন যেখানে ছিলাম, যেভাবে ছিলাম, আমি প্রিভিলেজ ছিলাম, এবং আমি প্রিভিলেজটাকে আমি এনজয় করেছি, এবং আমি এটাকে প্রতিদান দিতে চেষ্টা করেছি। অসাধারণ। স্যার, স্যারের গল্পগুলো আসলে আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে। কাজের মাধ্যমেই নিজের গুরুত্বটা আসলে ধরে রাখতে হবে, এরপর যে যেভাবেই ট্রিট করুক না কেন। স্যার, কিছু প্রশ্ন এসেছে, আমরা একটু স্যার সেটা দেখে আসতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলুন। আসলাম উদ্দিন লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, এক্সিলেন্ট স্পিচ। স্যার, হোয়াট উইল বি দ্য সলিউশন, স্পেশালি ন্যাশনাল হেলথ পলিসি ইনক্লুডিং পলিটিক্স এন্ড মিনিস্ট্রি? স্যার একটা সমাধান চাচ্ছিলেন যাতে আমরা কাজ এবং রিসার্চ নিজেদের মতো করে করে যেতে পারি, এক্ষেত্রে কি ধরনের সমাধান পাওয়া যেতে পারে? না, ওইটাই, ওই যে বললাম হেলথ সিস্টেম আমাদেরকে যারা রিসার্চ করবে, করছে, করতে চায়, ওদেরকে একটা ইনসেনটিভ দিতে হবে। আপনি ইনসেনটিভ মানে প্রমোশন, পুরস্কার, এটা নয়, অ্যাটলিস্ট মিনিমাম ওর জন্য হিন্ড্রেন্স না হয়, ও যেন অসুবিধার মধ্যে পড়ে না, যে ওর গবেষণাটা যেন শেষ করতে পারে। এবং আহ, এই জিনিসগুলা করার দরকার আছে। অ্যাজ ওয়েল এস যেসব ফান্ডিং গুলা হয়, সরকারি ফান্ডিং, তাহলে আমার যদি হেলথ মিনিস্ট্রিতে যদি একটা ডাটাবেস থাকতো যে দিস আর দ্য পিপল হু আর রিসার্চার্স, ওরা রিসার্চ করছে, ওদেরকে আমরা প্রেফারেন্সিয়ালি ফান্ড দেব, ওদেরকে বিভিন্ন কাজে জড়িত করব, ডাকবো, এই জিনিসটা থাকার কথা ছিল। এখন মিনিস্ট্রি তো কাউকে চিনেই না কে কি করছে। তাহলে এরকম একটা সার্ভিসের মধ্যে আমরা পড়ে গেছি, যেটা ব্রিটিশ আমলের যে সিস্টেম আমলাতন্ত্র, ওই আমলাতন্ত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে আমলাতন্ত্রের মধ্যে থেকে এটা অনেক বেশি আমরা বেরিয়ে আসতে পারবো কিনা, তখন ডিজিকে একটা বিরাট লিড নিতে হবে যদি উনি পেরে থাকেন। তাহলে ওইরকম ভাবে তো আমরা গড়ে উঠছি না। আমাদের যে বিল্ড আপ, ওই বিল্ড আপ তো ডিফেক্টিভ থেকে যাচ্ছে, যে এখানে আমাকে তদবির ছাড়া কিছুই হয় না, এরকম একটা সমাজের মধ্যে আমি বেড়ে উঠছি। তাহলে এই তদবিরের মধ্যেই আমরা থেকে যাই। এখন রিসার্চে যে ফান্ড গুলা গভর্নমেন্ট থেকে দেয়, এটা কিন্তু কম নয়, প্রায় 100 কোটি টাকা বছরে। এই ফান্ড গুলা কিন্তু সব দলীয় লোকজন নিয়ে যাচ্ছে, বা যাদের সুযোগ আছে ওরা নিয়ে যাচ্ছে, এবং নিয়ে কোনো কাজ না করে রেখে দিচ্ছে। তা আমিও যখন এরকম রিসার্চ করছি, আমাকে একজন বলতেছে, উনি সিনিয়র প্রফেসর, বলছে "তো কি রিসার্চ করতেন, সব টাকাগুলো পাইতেছেন আর কি"। আমি বলছি, কেন রিসার্চ করতে টাকা কোথায় পাবো আমি, আমার তো টাকা নেই। টাকা তো সব পারপাস স্পেসিফিক, একটা কাজ, ওইটার জন্য টাকা। বলছে এটা বললে হবে নাকি, আমি এরকম 20 লাখ টাকা রিসার্চ করেছি, আমরা 4 জনে ভাগ করে নিয়ে নিছি। তাহলে বাংলাদেশে এরকম ভাবে জিনিসগুলা হয়ে যাচ্ছে, এবং কাজগুলা হচ্ছে, এগুলার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তাহলে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যাট এভরি স্ফিয়ার। আমার ছেলেও বিদেশে চাকরি করে, ও একটা যে ওষুধ লিখবে, এটা ঠিক লিখলো কিনা এটা কিন্তু আরেকজন দেখছে ওর।
তাহলে এইরকম এবং ওর একটা এক্সপ্লেনেশন হবে, ওর পোস্টিং নিয়ে সমস্যা হবে, ওর প্রমোশন নিয়ে সমস্যা হবে, অনেক কিছু অসুবিধা হবে, বিকজ হি কুড নট পারফর্ম হোয়াট হি ওয়াজ সাপোজ টু ডু। তাহলে আমার সিস্টেমে, আমার হেলথ সার্ভিসে যদি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট এই সিস্টেমটা যদি ইন্ট্রোডিউস করা যেত, তাইলে এখন মনে করেন যে যেই প্রমোশন গুলা হচ্ছে এগুলা বলতেছে সিনিয়রিটির ভিত্তিতে, ক্যাডার সার্ভিস। তাহলে হেলথ সার্ভিস তো এটা ক্যাডার সার্ভিস কেমন হয়? এটা একটা টেকনিক্যাল সার্ভিস। আপনি যে বেশি ভালো কাজ করতে পারবে তাকে আগে দিতে হবে, তাকে উপরে দিতে হবে। এখন আজকে একজন ফেলো, যেমন মনে করেন আমি অনেকগুলো সাবজেক্ট, রেসপিরেটরি মেডিসিন, ওখানে অনেকগুলা কিন্তু ফেলো এমডি রয়ে গেছে, কিন্তু যখন প্রমোশন হচ্ছে সবগুলো ডিটিসিডিরা প্রমোশন পেয়ে যাচ্ছে। তাহলে ওই ডাক্তারগুলা যেগুলো এত কষ্ট করে জীবনটাকে এত বছর ধরে থেকে সে নিজেকে প্রস্তুত করলো যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, সে কিন্তু হতে পারতেছে না। প্রত্যেকবার পরের বার আসতেছে, আরো কিছু লোক নতুন করে ডিটিসিডি সিনিয়ররা করে ফেলছে, ওরা উপরে উঠে যাচ্ছে। তাহলে এটা শুধু আমি একটা সাবজেক্টের এক্সাম্পল দিলাম, এটা কিন্তু বিভিন্ন জায়গায় এই জিনিসটা আছে। তাহলে এই জিনিসগুলাকে আমাদেরকে সরাতে হবে। পুরো একটা জঞ্জাল হয়ে আছে আমার হেলথ সিস্টেমটা, এই জঞ্জালকে সরাতে হবে। এই জঞ্জাল সরাতে গেলে একটা ব্রড মাইন্ডেড, একটা ওয়াইজ ম্যান ইন দ্য প্রফেশনদেরকে নিয়ে একটা কমিটি করে এটা রিফর্ম ইন হেলথ কেয়ার, দি হেলথ সিস্টেম রিফর্ম, এটা যদি আমরা না করতে পারি, তাহলে এটা হচ্ছে আমরা হেলথ সিস্টেমটাকে একটা লাইবিলিটি হিসাবে গভর্নমেন্ট দেখছে, কারণ এটার থেকে কোনো ইনকাম নেই। গভর্নমেন্ট গুলা এখন, সাকসেসিভ গভর্নমেন্ট গুলা সব বিজনেস মাইন্ডেড হয়ে যাচ্ছে। বর্তমান পার্লামেন্টে মনে করেন 62% হচ্ছে বিজনেসম্যান। তাহলে দে মিন বিজনেস, দে ডোন্ট মিন সার্ভিস, দে ডোন্ট ওয়ান্ট একাডেমিক অর সামথিং এলস। মন্ত্রণালয় যারা আছে তারাও, ওরা তো আমলা, আমলারা হচ্ছে আমলাতান্ত্রিক ভাবে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় একটা সিস্টেমকে, ওই কাজটাই ওরা করছে। সিস্টেমটাকে কিভাবে ভালো করা যায় ওই কাজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটা হচ্ছে, এবং আমরা ভালো লোকগুলাকে প্রমোট করছি না, ভালো লোকগুলাকে আমরা আহ, দৃশ্যমান জায়গাগুলোতে প্লেস করতে পারছি না। দৃশ্যমান জায়গাগুলোতে যারা আছে ওরা হচ্ছে সব বলে যে আমি রাস্তার লোক, রাস্তার থেকে উঠে আসছি, আমাকে দিতে হবে। এইভাবে করে পদগুলো দখল করে ফেলছে এবং একটা দখলের সংস্কৃতি চলছে স্বাস্থ্য ব্যবস্থায়। আমরা দেখছি যে প্রিন্সিপাল হওয়ার জন্য বা একটা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন হওয়ার জন্য 4জন লোক আছে যারা আহ, মনে করেন যে ওরা যোগ্য, কিন্তু এসে গেল 5 নম্বর একজন এসে বললো যে বসে গেলাম, পারলে ঠেকান। তাহলে এই কালচারে আমি আমার চাচ্ছি না যে, তাহলে আমার নীতি নির্ধারকরা চায় না যে হেলথ সিস্টেমটা ইমপ্রুভ করুক, আমার নীতি নির্ধারকরা চায় না যে আমার দেশে অনেক বেশি রিসার্চ এবং এইভাবে গড়ে উঠুক। তো এই কারণে হচ্ছে না। এটার সমাধান আমার কাছে দৃশ্যমান নয়। এটার সমাধান হচ্ছে অনেস্ট ইন্টেনশন ফ্রম দ্য টপ। যারা টপ জাতীয় নীতি নির্ধারণ করে, ওনারাই নীতি নির্ধারণ করে দিবে যে এই হেলথ সিস্টেম চলতে পারে না, এই হেলথ সিস্টেমকে আমার পরিবর্তন করতে হবে। এই হেলথ সিস্টেমে একটা মানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে একটা সিস্টেম করতে হবে। এটা যদি করতো এবং যোগ্যতার মাপকাঠি দিয়ে যদি প্রমোশন, পোস্টিং, অন্যান্য গুলা হতো, তাহলে এটা সমাধান হতো। তো এটা বর্তমান কালচার, এটা দৃশ্যমান নয়। এটা যদি কখনো হয়, আমার জীবদ্দশায় হবে কিনা আমি বুঝতে পারছি না, হয়তো তোমাদের জীবদ্দশায় হতে পারে। স্যার, সে আশাই রাখি, একটা সমাধান হয়তো হবে, আশা রাখি। আরেকটি প্রশ্ন নিয়ে নেই। সাদিয়া রহমান লীরা লিখেছেন, স্যার জিপি এর পাশাপাশি কি রিসার্চ করা পসিবল কিনা, টাইম পাওয়া যাবে কিনা? জি স্যার, অনেকেই পাশ করার পর জিপি বা জেনারেল প্র্যাকটিস করে থাকেন, এক্ষেত্রে রিসার্চ করার কি সুযোগ রয়েছে কিনা স্যার? অবশ্যই সুযোগ রয়েছে, অবশ্যই সুযোগ রয়েছে, কিন্তু ওই যে নো হাউ থাকতে হবে। এখন রিসার্চ জিনিসটা এমন হয়ে গেছে যে এটা একটা এটা মেথডিক্যাল, ভেরি ভেরি প্ল্যান্ড এবং স্ট্রাকচার্ড, ওয়েল ডিজাইনড এবং এথিক্যালি সাউন্ড। এই সবগুলা জিনিসকে কম্বাইন করেই রিসার্চ করতে হবে। রিসার্চ মানে যাকে তাকে একটা ওষুধ দিয়ে দিলাম আর দেখলাম, এরকম নয়। রিসার্চটা হচ্ছে আমি যে করছি, আমি যে যে মানুষকে ব্যবহার করছে ওর যে ক্ষতি করব না, এটা নিশ্চয়তা দরকার। এই নিশ্চয়তা, আমি যখন একটা রিসার্চ করব, আমি তো আমাকে ভালো বলতে থাকবো, আমি তো কখনোই আমার খারাপ কিছু দেখবে না, আমার খারাপ দেখবে আরেকজন। তাহলে এই জন্য এই রিসার্চ গুলা করতে, যে জিপিতে থেকে যেটা করতে চাই সেটা হচ্ছে ওদের রিসার্চ একা করা যায় না। রিসার্চ এমন কোন রিসার্চ নেই যেটা একা হয়েছে, তাহলে সবসময় একটা টিম লাগে। তাহলে ওদেরকেও যদি রিসার্চ করতে হয় একটা টিমের অংশ হতে হবে। এই টিম বিল্ডিং, টিম সাস্টেইনিং অ্যান্ড টিম ওয়ার্ক,
এটা তো এইভাবেই করে যেতে হবে। তাহলে জিপিরাও যদি কয়েকজন হয়ে বা কয়েকজন হয়ে একটা প্রপোজাল, ওর মধ্যে যদি কোনো প্রশ্ন আসে যে আমি এই জিনিসটার উত্তর চাই, এই জন্যই তো রিসার্চ। রিসার্চ মানে একটা রিসার্চ কোয়েশ্চেন থাকতে হবে। তাহলে ওই রিসার্চ কোয়েশ্চেন যদি ও পেয়ে যায়, ওর মনের মধ্যে আসে, ও যদি লিটারেচার রিভিউ করে দেখে এবং করে, তাইলে একজন মেডিকেলের টিচারের সাথে যুক্ত হয়ে অথবা প্রাইভেটলি যেখানে আছে সেখানের সাথে যুক্ত হয়ে একটা টিম করে ওরা করতে পারে। জিপিতে এখনো করার সুযোগ আছে। সময় পাচ্ছি না এই কথাটার সাথে আমি একমত নই। এটা হচ্ছে সময় তো দিনের মধ্যে 24 ঘন্টা। এটা হচ্ছে ইজ এ কোয়েশ্চেন অফ প্রায়োরিটিস, যে আপনি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনি যদি রিসার্চকে প্রায়োরিটি দেন আপনি সময় পাবেন। আপনি যদি আপনার প্র্যাকটিসকে প্রায়োরিটি দেন ওটার জন্য সময় পাবেন। আপনি যদি সামাজিকতা করতে চান, বন্ধুত্ব করতে চান, ব্যবসা করতে চান, সব পাবেন। এই জন্য আপনি ইজ এ কোয়েশ্চেন অফ প্রায়োরিটিস। সময় নাই বলে কিছু নেই। সময় নাই মানে হচ্ছে আমি আপনাকে প্রায়োরিটি দিচ্ছি না। প্রায়োরিটি দিলে আমার সময় আছে, প্রায়োরিটি না দিলে সময় নেই। জি, স্যার। অনেক ধন্যবাদ স্যার। আরেকটি প্রশ্ন ছিল, ওহিয়া ফারজিন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। রিসার্চের বিষয়ে আগ্রহ ছিল। এক্ষেত্রে কোন বিষয়টা বেছে নিতে পারি স্যার? স্যার, বিষয় ওকে, সিলেকশনের ক্ষেত্রে স্যার কি মাথায় রাখতে হবে স্যার, এটা জানতে চাচ্ছিলাম স্যার। ওকে। বিষয় সিলেকশন করার অনেকগুলো পদ্ধতি আছে, যে কিভাবে আমি বিষয়টা সিলেকশন করব। 1 নম্বর পদ্ধতি বলে যে মোস্ট অফ দি রিসার্চেস কেম ফ্রম ক্লিনিশিয়ানস ফাইন্ডিং প্রবলেম ম্যানেজিং দেয়ার পেশেন্টস। তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন, কারণ একটা প্রশ্ন লাগবে, রিসার্চ কোয়েশ্চেন লাগবে, আমি কি রিসার্চ করব, কারণ একটা উত্তর চাই আমি রিসার্চ করে। তাহলে প্রশ্ন না থাকলে তো আপনি উত্তর পাবেন না। তাহলে ওই প্রশ্নটা সাধারণত প্র্যাকটিস থেকে জেনারেট হয়। ডে টু ডে প্র্যাকটিস। সে যদি ওরকম অবজারভেন্ট হয়, সে যদি ওরকম এভিডেন্স বেসড ওর লুক থাকে, তখন দেখবে যে আমি একটা জায়গায় সমাধান করতে পারছি না, এটার সমাধান দরকার। লিটারেচার রিভিউ করে দেখলো যে ওখানে এটা নেই, তাহলে এটা একটা। 2 নম্বর হচ্ছে কলিগদের মধ্যে যে শেয়ারিং, নিজেরা নিজেরা যে আলোচনা করি ওখান থেকে হতে পারে। লিটারেচার রিভিউ অনেক পড়ালেখা করি ওখান থেকে হতে পারে। এছাড়া হচ্ছে যে সেমিনার সিম্পোজিয়া যেগুলা হয় ওগুলাতে অ্যাটেন্ড করতে হবে। ওখানে গিয়েও আপনি শুনতে শুনতে আপনার মনের মধ্যে একটা রিসার্চ কোয়েশ্চেন এসে চলে আসতে পারে। তাহলে এই জিনিসগুলা হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন খুঁজে পাওয়ার একটা ভিত্তি। এবং রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে আপনি যে প্রবলেমটা আপনার চোখের সামনে দেখছেন ওখান থেকে একটা প্রবলেমকে চুজ করতে হবে, এটাই হচ্ছে রিসার্চ। যে ইউ নিড টু ফাইন্ড এ রিসার্চ কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, এক্সাম্পল কি, যে সে কোভিড রোগীরা বাংলাদেশে যে হচ্ছে, ওরা কোন বয়সের রোগীদেরকে বেশি এফেক্ট করছে, এই কথাটা যে আপনার মনে আসে, এটাই একটা রিসার্চ কোয়েশ্চেন। তখন এই রিসার্চ কোয়েশ্চেনের জন্য একটা পদ্ধতি আছে, এটাকে বলবে ডেসক্রিপটিভ স্টাডি। যখন আমি হোয়াট, হু, হোয়েন এইসব প্রশ্নগুলো উত্তর চাই, তখন এটা একটা ডেসক্রিপটিভ স্টাডি হতে হবে। তাহলে এইভাবে করেই আসতে হবে। তাহলে রিসার্চ কোয়েশ্চেনটা ফর্মুলেট করার জন্য আপনার কলিগরা, সেমিনার সিম্পোজিয়া, আপনি পেশেন্টকে যেগুলা সমস্যা পাচ্ছেন ওগুলা যে কোনোটা, অথবা আপনি লেখাপড়া করতে করতে, জার্নাল পড়তে পড়তে আপনি ওখান থেকেও এই রিসার্চ কোয়েশ্চেনটা আইডিয়া পেতে পারেন। অথবা আপনার যদি কোনো মেন্টর থাকে, সিনিয়র থাকে, ওদেরকেও আপনি কি কাজ করেন, যেমন আমার কাছে যখন যারা রিসার্চ করতে চায় বলছে স্যার আমি কি নিয়ে রিসার্চ করবো, তখন আমি প্রথম বলি যে তুমি সবচেয়ে বেশি দেখো কোন রোগী। বলছে আমি সবচেয়ে বেশি দেখি স্ট্রোক। আমি, তুমি স্ট্রোক বিষয়ে রিসার্চ করো। বললাম যে তুমি সবচেয়ে বেশি কি রোগী দেখো, বলছে আমার ওখানে সব সিওপিডি। আমি বললাম তুমি এটাই হচ্ছে তোমার রিসার্চ টপিক। তাহলে এইভাবে এখানে দেখতে হবে রিসার্চ মানে হচ্ছে there is many things which are known, many things which are not known. There is an information gap. তাহলে রিসার্চ ইজ ডান টু অ্যাড্রেস দি ইনফরমেশন গ্যাপ। তাহলে ইনফরমেশন গ্যাপ যেখানে আছে সেখানে আমি ফিল আউট করব, এটাই হচ্ছে রিসার্চ। তাহলে পড়তে পড়তে, দেখতে দেখতে জানতে হবে যে কোথায় জিনিসটা প্রমাণিত নয়, ওই জায়গাটাতে আমার কাজ করতে হবে। জি স্যার, চমৎকার দিক নির্দেশনা স্যার। আশা করি আমাদের দর্শকরা এতে অনেক বেশি উপকৃত হবে। স্যার, একটু ব্যক্তিগত প্রশ্ন করব। স্যার, হ্যাঁ, বলুন। চিকিৎসক হওয়ার ইচ্ছাটা স্যার কিভাবে আসলো স্যার? ও, বাই চান্স। তখন জি স্যার। আমরা তো গ্রামের থেকে লেখাপড়া করেছি, আমি ক্লাস 10 পর্যন্ত গ্রামে লেখাপড়া করেছি, একদম অজপাড়াগা, চিটাগং এর সাতকানিয়া কাঞ্চনা নামক একটা গ্রামের একটা স্কুল। জি তো স্যার। আহ, এই এই আগ্রহে তারপর ইন্টারমিডিয়েট পাশ করলাম। আমরা 2 ভাই ছিলাম, আমার বড়রা কিন্তু কোনো ডাক্তারি পড়ে নাই। তো আমার ইচ্ছা ছিল, কারণ আমি খুব ভালো অঙ্ক পারতাম, অঙ্কতে 100-র কাছাকাছি নম্বর পেতাম সবসময়। তো আমার ইচ্ছা ছিল যে আমি ইয়েতে পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, এবং বুয়েটে ভর্তিও হয়ে গেছি। বুয়েটের অ্যাডমিশন টেস্ট আগে হয়েছে,
ডাক্তারি পড়ে। তো আমি আমার এডমিশন টেস্ট হওয়ার আগেই ভর্তি হয়ে গেছি, ওখানে কুয়েটে ভর্তি হয়ে গেছি। হওয়ার পরে আমার ছোট ভাই ছিল আমার 2 বছরের ছোট, সে পড়তো ইন্টারমিডিয়েট। তো আবার মেডিকেলে পরীক্ষা দিলাম, ওখানেও চান্স হয়ে গেছে, কিন্তু ঢাকায় হয় না, আমি ঢাকা থাকতাম ইন্টারমিডিয়েট লাইফে। ওটা হয়েছে চিটাগং। তো চিটাগং হওয়ার পরে তখন আমার প্যারেন্টসরা বলল, আমি বললাম যে আমি তো ইঞ্জিনিয়ারিং পড়বো। প্যারেন্টসরা বললো যে না, তোদের দুইজনকে দুইটা হইতে হবে, একজনকে ইঞ্জিনিয়ার একজন ডাক্তার। তো বলে যে তোর ছোট ভাই ডাক্তারিতে চান্স পায় কিনা ঠিক নেই, তোকেই ডাক্তারি পড়তে হবে। তো দিস ওয়াজ দি বেসিস অফ মাই গোয়িং ইনটু মেডিকেল সায়েন্স। আবার আমার ছোট ভাইয়ের ইচ্ছে ছিল ডাক্তারি পড়বে। ওকে বললো যে না, তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, যেহেতু তোমার বড় ভাই ডাক্তার হয়েছে, ইউ মাস্ট বিকাম এন ইঞ্জিনিয়ার। তাহলে এরকম করেই আমার ডাক্তারিতে আসা। এবং প্রথম দিকে খুব খারাপ লাগতো আমার, মেডিকেলের প্রথম আমি মনে করতাম যে আমাকে জোর করে পাঠাই দিচ্ছে এখানে, আমার ভালো লাগতো না, অনেক মুখস্থ করতে হইতো, আমি মুখস্থ করতে কম পারি। এবং এইসব জিনিসগুলা দেখে প্রথমে একটু হতাশও ছিলাম। পরে আস্তে আস্তে আই পিকড আপ এবং আমি যেতে যেতে ফাইনাল প্রফেশনালি গিয়ে তো সেকেন্ড স্ট্যান্ড করে গেছি ইউনিভার্সিটিতে। তো এইরকম আর কি, এর আগে থার্ড ফোর্থ এগুলা হয়েছে, কিন্তু সেকেন্ডে ফার্স্ট টাইম। তো এটা আমার নিজের মোটিভেশন থেকে আসিনি, আমি আমি প্যারেন্টের মোটিভেশন থেকে এসেছি। অসাধারণ! এ কারণে আমরা ভাগ্যবান, আমরা স্যারকে পেয়েছি আমাদের রোল মডেল হিসেবে, আদর্শ হিসেবে। স্যার, পরিবারে এখন কারা আছেন এবং তাদের সাথে কি কতটুকু স্যার সময় ব্যয় করতে পারেন স্যার এত ব্যস্ততার মাঝে? পরিবারে আমার স্ত্রী আছে, উনি পিডিয়াট্রিক্স এর প্রফেসর, চিটাগং মেডিকেল কলেজে আছে। আমার এক ছেলে, সে ইউকে থেকে ডাক্তারি পাশ করেছে ব্রিস্টল মেডিকেল কলেজ থেকে। এখন কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালসে সে ন্যাশনাল হেলথ সার্ভিসে চাকরি করে। হি ইজ ডুইং পোস্ট গ্রাজুয়েশন ইন ইমার্জেন্সি মেডিসিন। সে পার্ট 1 করেছে অলরেডি এবং ট্রেনিং এ আছে এখন। ট্রেনিংটা লম্বা, 7 বছর। আমি বললাম যে তুমি এত লম্বাতে যাচ্ছ, এটা কেমনে করবো? তো ইমার্জেন্সি মেডিসিন মানে এটাতে মেডিসিন, সার্জারি, গাইনি, ক্যাজুয়ালিটি, অ্যানাস্থেশিয়া, তারপর হচ্ছে এইচডিইউ, আইসিইউ সবগুলো একসাথে পড়তে হয়। এই জন্য এটা ট্রেনিং পিরিয়ডটা 7 বছর। ও আছে ওখানে। আমার মেয়ে আছে মেলবোর্ন ইউনিভার্সিটিতে, সে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স একটা সাবজেক্ট আছে, ওইটাতে পড়ছে। সময় পাই, আমি আমি সময় বের করে নেই। এবং আমি আই এম এ ভেরি মানে enthusiastic traveler. I travel to more than 50 countries in the world. এবং মাশা অনেক সময় ফ্যামিলিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে করেছি। আর দেশের মধ্যেও, আমি দেশে খুব কম জায়গা আছে যেখানে আমি যাই নাই, এখনো যাই প্রত্যেক বছর। আমি আমাদের একটা 60+ ক্লাব আছে। সব চিকিৎসক নাম বললে সবাইকে চিনবা। তো ওরা সবাই বছরে একবার আমরা একটা প্রোগ্রাম করি যে কোথাও যাব, এভাবে আহ, করি। আর আমার রিসার্চ গুলোও এমন জায়গায় ছিল যে এটা ট্রাভেলিং এর মতো মজা। চিটাগং থাকতে কাজ ছিল কক্সবাজার আর বান্দরবন, তাহলে ওদিকে দৌড়াতাম প্রত্যেক সপ্তাহে। ঢাকায় থাকা অবস্থায় কাজ ছিল ময়মনসিংহ, ওদিকে দৌড়াতাম প্রত্যেক সপ্তাহে। তো আমি এইভাবে পরিবারের মধ্যেও, আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে আই লস্ট প্র্যাকটিস। আমি অনেক প্র্যাকটিস লস করেছি এই কাজ করার জন্য, যেটাতে কোনো পয়সা ছিল না, শুধু আনন্দের জন্য। চমৎকার স্যার! খুব সুন্দর ব্যালেন্স করেছেন, ভারসাম্য রেখেছেন স্যার কাজ এবং পরিবারের মধ্যে। এবং আপনার ছেলেমেয়েরাও মাশাআল্লাহ বেশ ভালো, ভালো জায়গায় আছে। তাদের জন্য শুভকামনা রইল। স্যার, মেডিসিনে কাজ করেছেন এত বছর ধরে। স্যার, মেডিসিনে কাজ করতে গিয়ে স্যার আপনার কাছে বাংলাদেশের ক্ষেত্রে ডাক্তার এবং রোগীর যে সম্পর্ক, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ওটার বর্তমান অবস্থা কেমন লেগেছে বা কতটুকু বদলানোর প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা তো হচ্ছে, এটাও একটা এরিয়া যেটা আমরা মেডিকেল কারিকুলামে খুব কম এমফাসিস দেওয়া আছে। সেটা হচ্ছে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। এটা কমিউনিটি মেডিসিনে বিশেষ করে পড়ানোর কথা, এবং অন্যান্য জায়গায় দেখে শিকার কথা। তাহলে এই পড়ানোর ক্ষেত্রে আমাদের ডিফেক্ট আছে, দেখে শিকার ক্ষেত্রে ডিফেক্ট আছে। এই জন্য আমার দেশে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা খুব ভালো আছে আমি বলবো না। এবং এটারই একটা প্রতিফলন যে আমাদের দেশ থেকে অনেক রোগী বিদেশে যায়। সেটা একটা কারণ, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল, একটা কারণ নয়, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের ডক্টর পেশেন্ট, আর হচ্ছে আমাদের ফ্যামিলি মেডিসিন জিনিসটা হচ্ছে গ্রো করে নেই। জিপি সিস্টেম যেটা দুনিয়ার সব দেশে আছে, সেটা আমার দেশে গ্রো করে নেই। আমার দেশে মানুষরা চায় যে, যে কোনো যার টাকা আছে সে সর্দি কাশি হইলো প্রথমেই প্রফেসর বেস্ট কে দেশে আছে ওনার কাছে দেখাবে, এরকম একটা পদ্ধতি হয়েছে। আর যারা পারতেছে না সেটা, তারা হচ্ছে আউটডোরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাইলে এবং
যে চিকিৎসাটা আমরা দিচ্ছি, যেমন মনে করেন আমি যে চিকিৎসা দিই এখন, আমি আস্তে আস্তে আমি বলি যে আমি এখন বার্নড আউট ফিজিশিয়ান হয়ে গেছি, আমি আর রুগী দেখতে চাই না, কারণ আমরা অপটিমাল কেয়ারটা দিতে পারছি না। তাহলে এটা হসপিটাল সেট আপে একটা টিম থাকে, ওখানে একটা স্ট্যান্ডার্ড রেজিস্ট্রার সহ একটা টিম থাকে, ওখানে একটা টিম অ্যাপ্রোচ আমরা দিতে পারছি। কিন্তু প্রাইভেটে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একদম এককভাবে, এটা একেবারেই অসম্পূর্ণ চিকিৎসা। এই জন্য কোয়ালিটি কেয়ারের ফার্স্ট পিলার হচ্ছে যে ডেলিভারি অফ হেলথ কেয়ার মাস্ট বি গিভেন ইন এ টিম অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট। তাহলে ওই টিম অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্টটা আমরা দিতে পারছি না বলে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা অনেক ভালো আমরা করতে পারছি না, এবং এখানে আমাদের বিরাট ডেফিসিয়েন্সি আছে, এবং এটা অনেক ভালো করার স্কোপ আছে, এবং আমাদেরকে এটা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে ওদেরকে অন্যভাবে এটা আগায় যেতে হবে, এবং এই লার্নিং করার অপরচুনিটি নিতে হবে, শিখে আমাদেরকে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ ইমপ্রুভ করতে হবে করে, এবং এটা টোটাল যেটা কাউন্সেলিং যেটা, সেটাতেই আমাদের ডেফিসিয়েন্সি সবচেয়ে বেশি। যে আমরা কাউন্সেলিং করি কিন্তু একটা টোটালিটি আছে। যেমন মনে করেন আমি হাসপাতালে আমার চেম্বারে একজন ডায়াবেটিস রুগীকে দেখলাম প্রথমবারের মতো। তাহলে একজন ডায়াবেটিস রুগী যদি প্রথমবার দেখি, ওর কিন্তু কয়েক ঘন্টার সেশন অফ ট্রেনিং অন ডায়াবেটিস মেলাইটাস ওকে দেওয়ার কথা, পেশেন্ট এডুকেশন। তো ওই কাজটা তো আমি করতে পারছি না। তা আমি না করে যদি ওকে ডায়াবেটিসের চিকিৎসা দিই, তাহলে তো এটা কোনোভাবেই সম্পূর্ণ চিকিৎসা হয়নি। এই জন্য আমি ডায়াবেটিস এখন আর চিকিৎসা করি না। ডায়াবেটিস আমার কাছে আসলে আমি বলি যে এটা ডায়াবেটোলজিস্টের কাছে যান, অথবা ডায়াবেটিক সেন্টারে যান, ওখান থেকে আপনি চিকিৎসা করেন। কারণ প্রেসক্রিপশন দেওয়াটা চিকিৎসা নয়, ওকে এডুকেশন দেওয়াটাই হচ্ছে এখানে সবচেয়ে বড় চিকিৎসা। তাহলে এডুকেশন ইজ টাইম কনজিউমিং। এটা একজন ডায়াবেটিক রোগীর জন্য এটা কমপক্ষে 3 ঘন্টা বলে যে ওর পেশেন্ট এডুকেশন হতে হবে। তাহলে ওই জায়গাগুলোতে আমরা পারছি না কিন্তু। যেমন মনে করেন আমি মেডিসিন স্পেশালিস্ট, যদি এমন হতো যে আমার সাথে কাছে সব ক্রিটিক্যাল মেডিকেল কেস গুলো আসতো, তাহলে আমি দেখবো আনন্দ। এখন আমার কাছে যেসব রুগীগুলো আছে ওখানে শতকরা 85 ভাগ 90 ভাগ হচ্ছে মানসিক রুগী, সাইকিয়াট্রিক রুগী। ওদের আসলে কোনো রোগ নেই, ওদের কতগুলো সিমটম আছে, ওগুলা নিয়ে ওরা চায়। তাহলে এখানে আমার এক্সারসাইজ করার আমার স্কিলটা ট্যালেন্টটাও এক্সারসাইজ হচ্ছে না। তাহলে এই জন্য গ্রাসরুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত আমাদের গুরুতর দুর্বলতা আছে, গুরুতর ডেফিসিয়েন্সি আছে ইন টার্মস অফ ডক্টর পেশেন্ট রিলেশনশিপ। এটাকে আরো লার্ন করার সুযোগ আছে, এবং এটাতে প্রফেসর ফয়েজ এবং আমি কিছুদিন কাজ করেছি। আমরা একটা ট্রেনিং মডিউল ফর দি স্টুডেন্টস বানিয়েছি, ওটা কোথাও ব্যবহৃত হচ্ছে বলে আমার জানা নেই। তারপরও এটা হয়ে আছে। তাহলে এই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে নেই, খারাপ অবস্থানেই আছে। জি স্যার, আমাদের আসলে অনেক বেশি পরিবর্তন দরকার। স্যার বলছিলেন যে নবীন যারা আসবে তারা হয়তো সামনে নতুন কিছু করতে পারে। অনেক নবীন চিকিৎসক বা যারা মেডিকেল পড়ছে তারা অনেকে আমাদের সাথে অনুষ্ঠানটা দেখছে। তাদের জন্য আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, তাদের জন্য আপনার কোনো উপদেশ, কিভাবে একজন আদর্শ চিকিৎসক হয়ে ওঠা সম্ভব? ওকে, ওইরকম নয়, আমি নিজেকে নিজে যেটা বলি সেটাই ওদের জন্য বলি। সেটা হচ্ছে এভরি প্রফেশনাল সায়েন্স ইজ এ সায়েন্স অফ লাইফ লং লার্নিং। তাহলে যে যে লাইফ লং লার্নিং করতে পারবে না, ওর মেডিকেল প্রফেশনে থাকা উচিত নয়। বলে যে মেডিকেল সায়েন্স আমরা যে লার্নিং গুলা করি এটা হচ্ছে একটা স্লিপারি স্লোপ অফ নলেজ। তাহলে একজন চিকিৎসক যদি মেডিকেল কলেজ থেকে বেরিয়ে 10 বছর যদি কোনো লেখাপড়া না করে, হি বিকামস এ কোয়ালিফাইড কোয়াক। ও ও ও কোয়ালিফাইড, কিন্তু হি ইজ এ কোয়াক। কারণ হচ্ছে আমার বলে যে ইন সায়েন্স এভরি ট্রুথ ইজ এ ট্রুথ ফর দ্য টাইম বিং। কারণ এরপরেই আরেকটা ট্রুথ আসলে কিন্তু এটা চলে যাচ্ছে। যেমন আমরা অনেকগুলো দেখছি যে ক্লোরোকুইন কাজ করে কোভিডে, আইভারমেকটিন কাজ করে, স্টেরয়েড কাজ করে, একটাই টিকে আছে। তাহলে অ্যান্টিভাইরাল কোনো কাজ করে কিনা শিওর না। তাহলে কোনোটাই ট্রুথ নয়। একটা স্টাডি গবেষণা প্রমাণ দেখা গেল যে ভালো হয়েছে মানে ভালো নয়। তাহলে এই জন্য মেডিকেল কলেজে যারা পড়বে ওদেরকে নিজেকে, মেডিকেল প্রফেশনে যারা যুক্ত থাকবে, ওকে নিজেকে আপডেট করতে হবে। যখন যে রুগীটা আসতেছে ওই রোগটা সম্পর্কে আমি যে চিকিৎসা দিলাম এটা সঠিক আছে কিনা এটা দেখতে হবে। এখনো আমি অনেকগুলো চিকিৎসা দেওয়ার সময় আমার ইয়েতে, আমার রুমে কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, আমি চট করে দেখে ফেলি যে এটা আহ, সবচেয়ে ভালো কি করা উচিত আমার। তাহলে এরকম করে আইদার আপনি ইন্টারনেটের সাহায্য এবং এটাকে এটাকে মনে করলে হবে না যে রুগী বুঝে ফেললো যে আমি জানি না, এবং মনে করলো যে আমার আমার দেখে নিয়েছি। এটাতে আপনি লজ্জা পাবেন না। আপনি লজ্জা পাবেন যদি আপনি না না জেনে একটা কিছু লিখে দেন, এটাতে আমার লজ্জিত হওয়া উচিত।
এই জন্য আমার প্রেসক্রিপশন গুলো যদি কখনো দেখে থাকেন, আপনি দেখবেন যে এমন কোনো প্রেসক্রিপশন নেই যেখানে আমি একটা ডায়াগনোসিস লিখি নাই। কারণ আমি ডায়াগনোসিস ছাড়া লেখা আমার রাইট নাই। আমি বলবো যে আমি রুগীটাকে দেখলাম, একটা অপিনিয়ন দিলাম, এবং আমি আজকে কি দেখলাম সেটা যদি 1 বছর পর আরেকজন ডাক্তার জানতে চায়, সে তো জানতে পারবে না আমি কেন দেখেছিলাম। তাহলে এই জন্য প্রেসক্রিপশন বলতেছে যে প্রেসক্রিপশন, হোয়াট ইজ দ্য বেস্ট প্রেসক্রিপশন? বলছে বেস্ট প্রেসক্রিপশন উইল টক ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য রাইটার। তাহলে প্রেসক্রিপশন উইল টক ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য রাইটার, এটা হতে হবে। তাহলে এই জিনিসটা আমাদেরকে করতে গেলে আমার অনেক জানা লাগবে, এবং আস্তে আস্তে যে লাইফ লং লার্নিং থাকতে হবে। তাহলে আমি যারা লার্নার আছে, যারা রিসার্চার হতে চায়, যারা ভবিষ্যতে ভালো প্রফেশনাল হতে চায়, ওদের সবাইকেই বলবো যে প্রথম মটো হবে আই উইল বি এ লাইফ লং লার্নার। এটাই তোমাকে নির্ধারণ করে দিবে যে তুমি কোথায় গিয়ে টিকবে। এবং আমি আমার স্টুডেন্টদেরকে আরো বলি যে টাকার জন্য তোমাকে ঘুরতে হবে না, মানি উইল রান আফটার ইউ। পাস করার জন্য তুমি লেখাপড়া করবে না, you learn, you read to learn. Pass will be a byproduct of your learning. You develop yourself to exceptional quality, money will run after you, you need not run after money. তাহলে এই জিনিসগুলোকে সামনে রেখে আমাদেরকে জীবনটা আগিয়ে নিতে হবে। অনেক প্রতিকূলতার মধ্যে, প্রতিবন্ধকতার মধ্যে থেকে, ওগুলার মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য লাকসই প্রযুক্তি ব্যবহার করতে হবে, লাকসই পদ্ধতিতে ব্যবহার করতে হবে। যেখানে পায়ে ধরা লাগে, ছাদ ধরা লাগে, বাংলাদেশে চাকরি করতে গেলে তো এগুলো করতে হয়, টাকা দেওয়া লাগে। হ্যাঁ, এই জন্য আমরা আসলে ফুললি থাকতে পারি না। এই জন্য আমি বলি যে আমি এখন এমন হয়ে গেছে যে আমার মানে আমার ছেলে মেয়েকে আমি কখনো বলতাম না যে মিথ্যা কথা বলা মহাপাপ। কারণ ও চোখের সামনে দেখছে আমি মিথ্যা বলছি। তারপর যদি বলি যে আমি মিথ্যা কথা বলা মহাপাপ, তাহলে তো আমি একটা মানে ভণ্ড হয়ে গেলাম ওর সামনে। এই জন্য এই সমাজে, বাংলাদেশের মতো একটা সমাজ, এখানে মিথ্যা কথা না বলে চলা সম্ভব নয়। এবং না বললে আপনি অনেক জায়গায় প্রতিবন্ধকতার মধ্যে পড়বেন। তাহলে মিথ্যা দুই রকম, বলে যে একটা হচ্ছে নর্মাল লাই, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল লাই। নর্মাল লাই হচ্ছে বলে পিপল লাইস ইন সেলফ ডিফেন্স। যখন মনে করতেছে যে আমি লাই না বললে তো আমি বিপদে পড়ে যাব, আমাকে একটা গালি দিবে বা আমাকে একটা কিছু করে, যেমন স্টুডেন্টরা লাই করে, এটাকে আমরা নর্মাল লাই ধরে নেই। কারণ সে যদি লাই না করে আমি ওকে বকা দেবো, এই ভয়ে সে লাই করতেছে। আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল লাই, মানে এটাতে কোনো ভয় নেই, কিছু নেই, কোনো কিছু নেই, খামাখা মিথ্যা কথা বলতেছে। তাহলে আপনারা হইলে নর্মাল লায়ার হবেন, প্যাথোলজিক্যাল লায়ার হবেন না কখনো, ইন সেলফ ডিফেন্স। তাহলে এই জন্য আমাদের কিছু ভ্যালু নিয়ে আগাইতে হবে, আমরা এথিক্স কে প্র্যাকটিস করি। তাহলে চিকিৎসার পদ্ধতি আসছে, কিন্তু চিকিৎসকরা প্রথম দিকে যেসব চিকিৎসক ছিল, ওটা কিন্তু মানে রিলিজিয়াস লিডাররাই একটা চার্চ ঠিক করে দিত যে কে চিকিৎসক হবে, চার্চের একজন মেম্বার চিকিৎসক হতো। এই জন্য এখানে একটা এথিক্স বলে একটা জিনিস আছে, এটার সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এটার সাথে কম্প্রোমাইজ করলে আমি প্রফেশনের সাথে কম্প্রোমাইজ করছি। এই জন্য লাইফ লং আমি মনে করি যে আমাদেরকে সততা এবং এথিক্যাল এথিক্যাল হতে হবে। এবং বেস্ট ট্রিটমেন্ট অপশন দিতে গেলে আমাকে এভিডেন্স বেসড মেডিসিন প্র্যাকটিস করতে হবে। তাহলে যতটুক সম্ভব পারা যায়, আমরা টোটালিটি পারবো না আমার দেশে, তো যতটুক পারা যায় আমার একটা আগ্রহ থাকতে হবে। আমি চাই যে আমি ওটা হতে, যেমন মনে করেন যে আমরা ডাক্তাররা চাই যে আমি নির্ভুল হব, কিন্তু মানুষ তো কোনোদিন নির্ভুল হতে পারে না। যদি নির্ভুল কেউ হয় সে হচ্ছে ফেরেশতা, মানুষ নয়। তাহলে আমি নির্ভুল হতে পারি না, কিন্তু আমি চাই যে আমি নির্ভুল হই। এই জিনিসটা আমি চাইতেই থাকবো, ডেসপাইট নোয়িং দ্যাট আই ক্যানট বি ইরর ফ্রি। তাহলে এই সব জিনিসগুলাকে কম্বাইন করে আমি মনে করি যে আমাদেরকে স্টিক করে যদি চলতে পারি, তাহলে একটা ভালো কিছু হওয়া সম্ভব আছে। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যারের প্রতিটি কথাই আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। স্যার, আপনার শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখানে শেষ করলাম। জি স্যার, ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লেগেছে। স্যারের কাছ থেকে আমরা রিসার্চ সম্পর্কে অনেক তথ্য জানলাম। আশা করি সেগুলো আপনারা কাজে লাগাবেন। আমাদের যে মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে আরো বেশি আমরা সমৃদ্ধ করে তুলব।
এভাবে আরো অনেক চিকিৎসকের সাথে আমরা কথা বলবো আমাদের সারথী সাক্ষাতের আগামী পর্বে। আমাদের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের প্ল্যাটফর্ম পেজে, চ্যানেল H1 পেজে। আমাদের আজকে অনুষ্ঠানটি সম্প্রচারে সার্বিক সহযোগিতা করেছে আমাদের প্ল্যাটফর্মের টেক টিম। তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।